অবশ্যই হয়েছে। এজন্য বলব যে আসলে একটা টুর্নামেন্ট যখন আমরা খেলতে গিয়েছিলাম, আসলে এই ফরম্যাটে তো আমাদের টিম এখন আমরা সেটেল ডাউন করতে পারিনি। তো আমরা যে টিমটা নিয়ে গিয়েছিলাম যে একটা ভালো টুর্নামেন্ট কম্পিটিটিভ হবে সেটা হয়েছে। কারণ আপনি দেখবেন যে আসলে এই টুর্নামেন্টে কিন্তু কোনো দলই খুব ডমিনেট করে খেলেনি। আমরা দেখেছি কোনো টিম এক ম্যাচ জিতে যাচ্ছে, পরের ম্যাচে আবার তারা হেরে যাচ্ছে। সো আমরা ৩টা ম্যাচ উইন করেছিলাম ফার্স্ট রাউন্ডে ৬টা ম্যাচের মধ্যে। সেই ৩টা ম্যাচ জেতার পরও রান রেটে আমরা কিন্তু কোয়ালিফাই করি সেমিফাইনালে, তারপরে ফাইনাল খেললাম। সো এই ধরনের টুর্নামেন্টে আসলে সবসময় ফাইনাল খেলাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং থাকে। সেই জায়গা থেকে তো অবশ্যই আমাদের প্রত্যাশিত রেজাল্ট ছিল যে আমরা ফাইনাল খেলেছি এবং সেই ম্যাক্সিমাম ম্যাচ খেলার যে সুযোগটা সেটা আমরা পেয়েছি। যে ৮টা ম্যাচ খেলার সুযোগ ছিল সেটা আমরা খেলতে পেরেছি। আমাদের প্লেয়ারদের জন্য একটা ভালো অপরচুনিটি ছিল। আমাদের এবারে এইচপি টিমে বেশ কিছু কোশ্চেন ছিল, বিশেষ করে সিনিয়র প্লেয়ারদের অংশগ্রহণ। নেক্সট টাইম কি এটা একটু কেয়ারফুলি দেখবেন কিনা বা অন্য কোনো আপনাদের প্ল্যান আছে কি? আসলে এইচপির একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই। আমাদের কিন্তু এইচপিতে এখন কোনো এজ বিরিয়ারটা হয়তো আমরা ফলো করব না নেক্সট টাইম থেকে, বিকজ আমাদের জানি যে এটা বেসিক্যালি ইমার্জিং টিম হিসেবে আমরা চিন্তা করি। সো ইমার্জিং টিম যখন খেলতে যায় তখন কিন্তু আগে একটা এজ বিরিয়ার ছিল, এখন কিন্তু সেই এজ বিরিয়ারটা থাকছে না। সো সেই জায়গা থেকে এইচপিতে আমরা লাইক আন্ডার-23 এরকমই যে থাকবে এমনটা না ব্যাপার। নেক্সট টাইম আমরা ফলো করবো যে আমাদের কিছু প্রমিজিং প্লেয়ার থাকে, তারা হয়তো আন্ডার-23 পার হয়ে যাওয়ার পরও তাদের আমরা মনে করি যে ন্যাশনাল টিমে হয়তো অপরচুনিটি দেওয়া যাচ্ছে না, বাট তারা প্রমিজিং, সেই ধরনের প্লেয়ারদের উপর নজর থাকবে। আর এখানে আসলে কিছু সিনিয়র প্লেয়ার ছিল, যেমন ওয়ার্ল্ড কাপ থেকে এসে তামিম খেলতে গিয়েছিল, আফিফও ছিল ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের সঙ্গে ছিল। দুজন ওয়ার্ল্ড কাপ থেকে এসে আমাদের এই ট্যুরে গিয়েছে, বিকজ আমরা মনে করেছি এদের ম্যাক্সিমাম ম্যাচ খেলা দরকার। এই ফরম্যাটটা আসলে প্লেয়াররা যত খেলবে কনফিডেন্স বিল্ড করবে। আর যেহেতু অস্ট্রেলিয়ার মতো মাটিতে খেলার একটা সুযোগ ছিল, এই ধরনের টুর্নামেন্টটা তাদের জন্য অবশ্যই একটা এক্সপিরিয়েন্স ম্যাটার করবে। তো সেই জায়গা থেকে তাদেরকে নেওয়া হয়েছিল, আর কিছু প্রমিজিং প্লেয়ারও ছিল। সো ফিউচারে টি-20 দল করার ক্ষেত্রে আমার মনে হয় যে এই এক্সপিরিয়েন্সটা তাদের কাজে লাগবে, এবং এখানে বেশ কিছু প্লেয়ার ভালোও খেলেছে, যেটা আমাদের এইচপি টিমে তাদের যে ইম্প্যাক্টগুলো সেগুলো দেখা যাচ্ছিল। সো এইচপিতে নেক্সট টাইম আমার মেইন কথা হলো, এইচপিতে আসলে নেক্সট টাইম আমরা আন্ডার-23 এরকম ব্যাপারটা হয়তো নজর খুব বেশি দিব না, আমরা আসলে ইমার্জিং প্লেয়ারদের দিকেই নজরটা দিব। অনেক জায়গায় বললো ন্যাশনাল টিম বেশ করা ছিল, যদি টাইমের কথা বললেন, শামিম ছিল, আকিব ছিল, তাদের পারফরমেন্সটা কেমন লেগেছে? আমার মনে হচ্ছে যে আপনাদের এই জন্য নিয়েছিলেন ফুলফিল করতে পেরেছেন। তামিম আফিফ আসলে আশানুরূপ খেলতে পারেনি, এটাও নিজেরাও জানে। বাট অনেক সময় হয় যেটা, যে একটা উপরের থেকে নিচের স্টেজে খেলতে আসলে, এটা আসলে ওরা ন্যাশনাল টিম থেকে এসে এইচপিতে খেলতে গিয়েছিল বা এই টুর্নামেন্টে খেলতে গিয়েছিল, সেখানে আসলে আশানুরূপ তারা পারফর্ম করেনি। বাট তাদের এক্সপিরিয়েন্সটা হয়েছে। অনেক সময় এটা হয় যে ব্যাক অফ মাইন্ডে কাজ করে, একটু রিল্যাক্স থাকে, সেই জিনিসটা ইনিশিয়ালি তাদের মধ্যে কাজ করেছিল, এটা স্বীকার করতেই হবে, যেহেতু আমি টিমের সঙ্গে ছিলাম, কাছ থেকে দেখেছি। বাট তারপরে কিন্তু তারা কামব্যাক করার চেষ্টা করেছে। অনেক সময় হয় যে অনেক প্লেয়াররা খুব চেষ্টা করছে কিন্তু কোনো না কোনোভাবে তার লাক ফেভার করছে না, সেই জিনিসটা তাদের হয়েছিল। বাট আফিফ আর তামিমের পারফরমেন্সটা যদি আমি বাদ দিই, বাকি যারা ছিল, আমি যদি শামিমের কথা বলি, সে এই টুর্নামেন্টে ভালো খেলেছে। আমি বলবো না যে ওয়ার্ল্ড ক্লাস খেলেছে, এক্সট্রাঅর্ডিনারি করেছে, বাট তার কামব্যাক হিসেবে যেই ধরনের একটা খেলা দরকার ছিল সেরকমটা করেছে। স্টিল মানে আমার মনে হয় যে এনাফ না, ইন্টারন্যাশনাল লেভেলের সঙ্গে কম্পেয়ার করলে এনাফ আমি বলবো না। আরও বেশ কিছু প্লেয়ার ভালো খেলেছে, জিশান কিছু ভালো ইনিংস খেলেছে, মাহফুজ রাব্বি খুব এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করেছে ব্যাটিং বোলিং দুটা ডিপার্টমেন্টে, রিপন মণ্ডল ভালো করেছে, আলিস একটা ম্যাচে ভালো করেছে। এরকম আসলে ইন্ডিভিজুয়ালের নাম বলতে গেলে অনেকগুলো নাম চলে আসে, রাকিবুলও কিছু ম্যাচে ভালো বোলিং করেছে। সো ওভারঅল যদি আমি দেখি যে আসলে ভালো খারাপ মিক্সিং ছিল, বাট দল হিসেবে যে রেজাল্টটা করা দরকার ছিল সেটা করেছে। এবং ক্যাপ্টেন আকবরের এই একটা গুণ রয়েছে যে আসলে দল হিসেবে রেজাল্ট করার যে গুণটা, সেটা আমরা আগেও দেখেছি আন্ডার-19 চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে, সেই কাজটা সে সাকসেসফুলি করতে পেরেছে। যদিও তার ব্যাটিং পারফরমেন্সটা খুব এক্সট্রাঅর্ডিনারি হয়নি, বাট ক্যাপ্টেন হিসেবে আকবরকে সবসময় আমরা হাইলাইট করে থাকি, সেই জায়গাটায় সে সেটা করতে পেরেছিল। খুব ভালো কোশ্চেন। এটা আসলে অনেকেরই একটা ডাউট থাকে যে আরিফুল আমাদের আন্ডার-19 এত ভালো একজন পারফর্মার, ঢাকা প্রিমিয়ার লিগে মডার্নের হয়ে খেলেছে, গত বছর যতটা পারফর্ম করেছে এবার তেমনটা করতে পারেনি, মাঝখানে ইনজুরিতে পড়েছিল। বাট আরিফুল আমাদের ফিউচার প্লেয়ার, এটা অবশ্যই বলতে হবে। এখন দেখতে হবে, আমি কিন্তু একটা শুরুতেই কথা বলেছি আমরা কাকে কোন ফর্মেটে প্রায়োরিটি দিচ্ছি। আরিফকে কিন্তু আমরা মানে লঙ্গার ভার্সন এবং ওয়ানডেতে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে, এবং আরিফুলের এক্সপিরিয়েন্স যদি দেখি, ওয়ানডে এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বেশি, বিকজ আন্ডার-19 খেলেছে ওয়ানডে ম্যাক্সিমাম ম্যাচেস যেখানে পারফর্ম করেছে, ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে সেখানেও ওয়ানডে, টি-20টা এখনও সেভাবে নিজেকে এস্টাবলিশড করেছে আমি বলবো না, বিকজ সে এখনও খেলার সুযোগ হয়নি। আমরা যেহেতু এখানে বাংলাদেশ টিমের প্রতিচ্ছবি হিসেবে অনেক প্লেয়ারকে দেখতে যাচ্ছি, সেখানে কিন্তু প্রায়োরিটি ওয়াইজ আফিফকে সুযোগটা দেওয়া হচ্ছে, বিকজ আফিফ আমাদের জানি যে এখনও ফুরিয়ে যায়নি, বয়সও কম, ফিটনেস ভালো, ফিল্ডিং ভালো, বোলিং করতে পারে, ব্যাটিংটা যদি ক্লিক করে তাহলে আমাদের বাংলাদেশ টিমের ফিউচারে যে জায়গাগুলো রয়েছে ফিউচার রিপ্লেসমেন্টের, সেই জায়গায় আফিফ আমাদের প্ল্যানে এখনও রয়েছে। সো আরিফুল অবশ্যই প্ল্যানে রয়েছে,
বাট হয়তো টি20তে তাকে সুযোগ দেওয়া যায়নি। 4 ডে একটা ম্যাচ খেলেছে, 1 ডে মাত্র 2টা ম্যাচ ছিল, সেখানে সুযোগ দেওয়া যায়নি আসলে। যেহেতু আপনি যেটা মেনশন করলেন আফিফ, তো আফিফকে যেহেতু আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি, তাকে সুযোগটা ম্যাক্সিমাম দেওয়া হয়েছে। বাট আরিফুল নো ডাউট আমাদের ফিউচার স্টার হবে আশা করছি। সে খুব হার্ড ওয়ার্কার এবং খুবই ডেডিকেটেড এবং খুবই ভালো প্লেয়ার। আশা করছি যে আরিফুল ফিউচারে ইনশাল্লাহ সেটা প্রতিফলন দেখাবে। অবশ্যই মানে এইচপিতে এই ট্যুরটাতে যারা ছিল, যে 15 জনের স্কোয়াড ছিল টি20তে বা আমরা যদি দেখি 1 ডে বা লঙ্গা ভার্সনে, সেখানে প্রতিটা জায়গায় যারা প্লেয়ার ছিল তারা কিন্তু বাংলাদেশ টিমের প্ল্যানের মধ্যেরই প্লেয়ার। মানে তারা কেউ বাংলাদেশ টিমের বাইরে থাকলে আমরা স্বাভাবিকভাবে তাদেরকে এখানে এই ফর্মেটগুলো প্রায়োরিটি দিতাম না। আপনি দেখবেন যে আমরা 4 ডের পরে 8 জন প্লেয়ার চেঞ্জ করেছি 1 ডেতে, তারপরে আবার আলিসকে অ্যাড করেছি টি20তে। দ্যাট মিনস 9 জন প্লেয়ার টোটাল চেঞ্জ হয়েছে ফর্মেট ওয়াইজ। সো তাদেরকে ডিফারেন্ট ফর্মেটে আমরা প্ল্যানে রেখেছি এবং সেইভাবে কিন্তু প্লেয়ারদেরকে চেঞ্জ করা হয়েছে বা সুযোগ দেওয়া হয়েছে। আর রনির ব্যাপার যেটা, রনি আসলে ডিপিএলে খুব ভালো ক্রিকেট খেলেছে এবং রনির পজিটিভ যেই দিকটা, অনেকে মনে করে যে বুড়ো হয়ে গেছে বয়সে। আমি কিন্তু আমার ফার্স্ট প্রেস মিটেই বলেছিলাম যে আমার কাছে বয়সটা কখনই ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে, বা আমরা সিলেক্টররা যেটা ফিল করি, যে আসলে তার যদি ফিটনেস থাকে, তার যদি পারফরমেন্স থাকে, তাহলে এখানে বয়স কোনো ব্যাপার না। এবং সেটা কিন্তু রনি প্রমাণ করেছে ডিপিএলে। তার প্রতিফলন হিসেবে কিন্তু সে টাইগার স্কোয়াডে ছিল। সেখান থেকে আমরা তাকে হোয়াইট বলে একটু বেশি ফোকাস করছি বলেই কিন্তু এখানে হোয়াইট বলে 1 ডে এবং টি20তে নিয়ে গিয়েছিলাম। রনি ভালো করেছে, বাট আমি দিন শেষে আবার এটাই বলবো যে এক্সট্রাঅর্ডিনারি ভালো কিন্তু কেউ করেনি। আমরা যেরকমটা চাই ন্যাশনাল টিমে খেলার জন্য যেরকম দরকার, সেরকম হয়তো বা অনেকেই করেনি, বাট তারা আমাদের প্রসেসের মধ্যেই রয়েছে এবং নেক্সটে তারা সবাই যে কেউ ন্যাশনাল টিমে খেলার মতো অ্যাবিলিটি রাখে। এইচপি আমাদের ক্যাম্প শুরু হচ্ছে আজকে, প্লেয়াররা রিপোর্ট করছে এবং কালকে থেকে ক্যাম্প শুরু হচ্ছে, যেটা 15 দিনের একটা ক্যাম্প হবে। তারপরে এখন ক্যাম্পটা বেসিক্যালি হচ্ছে, আমাদের সামনে এনসিএল শুরু হচ্ছে, এনসিএলকে বেস করেই তাদের প্রিপারেশনটা শুরু হবে। তার পাশাপাশি আমাদের ইমার্জিং একটা ট্যুরও রয়েছে, একটা টুর্নামেন্ট রয়েছে, সেটা খেলতে যাব। সেটা যাওয়ার আগে হয়তো আবার আমরা শর্টলিস্ট করে, মানে ইমার্জিং টিম নিয়ে আবার একটা ক্যাম্প হবে এইচপির। বাট এখন তারা এনসিএলের প্রিপারেশনই নিচ্ছে। আর এই বছরের আপাতত এই 15 দিনের ক্যাম্পের মাধ্যমে এইচপির প্রোগ্রামটা ক্লোজ হবে। তারপরে যেটা এনসিএল খেলে তারপরে তারা সিজনের মধ্যে ঢুকে যাবে। তামিম আফিফ আসলে আশানুরূপ খেলতে পারেনি, এটা নিজেরাও জানে। বাট অনেক সময় হয় যেটা, যে একটা উপরের থেকে নিচের স্টেজে খেলতে আসলে, এটা আসলে ওরা ন্যাশনাল টিম থেকে এসে এইচপিতে খেলতে গিয়েছিল বা এই টুর্নামেন্টটা খেলতে গিয়েছিল, সেখানে আসলে আশানুরূপ তারা পারফর্ম করেনি। বাট তাদের এক্সপিরিয়েন্সটা হয়েছে। অনেক সময় এটা হয় যে ব্যাক অফ মাইন্ডে কাজ করে, একটু রিল্যাক্স থাকে, সেই জিনিসটা ইনিশিয়ালি তাদের মধ্যে কাজ করেছিল, এটা স্বীকার করতেই হবে, যেহেতু আমি টিমের সঙ্গে ছিলাম, কাছ থেকে দেখেছি। বাট তারপরে কিন্তু তারা কামব্যাক করার চেষ্টা করেছে। অনেক সময় হয় যে অনেক প্লেয়াররা খুব চেষ্টা করছে কিন্তু কোনো না কোনোভাবে তার লাক ফেভার করছে না, সেই জিনিসটা তাদের হয়েছিল। বাট আফিফ আর তামিমের পারফরমেন্সটা যদি আমি বাদ দিই, বাকি যারা ছিল, আমি যদি শামিমের কথা বলি, সে এই টুর্নামেন্টে ভালো খেলেছে। আমি বলবো না যে ওয়ার্ল্ড ক্লাস খেলেছে, এক্সট্রাঅর্ডিনারি করেছে, বাট তার কামব্যাক হিসেবে যেই ধরনের একটা খেলা দরকার ছিল সেরকমটা করেছে। স্টিল মানে আমার মনে হয় যে এনাফ না, ইন্টারন্যাশনাল লেভেলের সঙ্গে কম্পেয়ার করলে এনাফ আমি বলবো না। আরও বেশ কিছু প্লেয়ার ভালো খেলেছে, জিশান কিছু ভালো ইনিংস খেলেছে, মাহফুজ রাব্বি খুব এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করেছে ব্যাটিং বোলিং দুইটা ডিপার্টমেন্টে, রিপন মণ্ডল ভালো করেছে, আলিস একটা ম্যাচে ভালো করেছে। এরকম আসলে ইন্ডিভিজুয়ালের নাম বলতে গেলে অনেকগুলো নাম চলে আসে, রাকিবুলও কিছু ম্যাচে ভালো বোলিং করেছে। সো ওভারঅল যদি আমি দেখি যে আসলে ভালো খারাপ মিক্সিং ছিল, বাট দল হিসেবে যে রেজাল্টটা করা দরকার ছিল সেটা করেছে। এবং ক্যাপ্টেন আকবরের এই একটা গুণ রয়েছে যে আসলে দল হিসেবে রেজাল্ট করার যে গুণটা, সেটা আমরা আগেও দেখেছি আন্ডার-19 চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে, সেই কাজটা সে সাকসেসফুলি করতে পেরেছে। যদিও তার ব্যাটিং পারফরমেন্সটা খুব এক্সট্রাঅর্ডিনারি হয়নি, বাট ক্যাপ্টেন হিসেবে আকবরকে সবসময় আমরা হাইলাইট করে থাকি, সেই জায়গাটায় সে সেটা করতে পেরেছিল।